পর্ব ৭। দেশ বিভাগের ঝক্কি ঝামেলা শেষ হলে কামরুন্নেসা স্কুলে পড়াশোনা শুরু হলো। নতুন স্কুলে ক্লাস 9-এ পড়া আরম্ভ করলাম। এই ক্লাসে ক্লয়েস্টার অ্যান্ড দ্য হার্থ নামের ইংরেজি র্যাপিড রিডার পাঠ্য ছিল। ইংরেজি পড়ে ভালো বুঝতে পারতাম না। হঠাৎ একদিন এক সহপাঠীর নোটবইয়ের দিকে চোখ পড়তে অনুবাদে গল্পটা গড়গড় করে পড়ে ফেলা গেল। দারুণ লাগলো। রোম্যান্টিক প্রেমের গল্প তো। এদিকে আমাদের বাড়িতে নোট বইয়ে স্পর্শ করার চিন্তাই পাপ বলে গণ্য করা হতো। কিন্তু পাপ করেও উপন্যাসের রস পেয়ে যাবার ফলে আমার কাছে ইংরেজি বইটা সুবোধ্য হয়ে উঠল। খুব আকর্ষণ জন্মালো ওই ক্লাসে। বলতে গেলে ক্লয়েস্টার অ্যান্ড দ্য হার্থই আমাকে ইংরেজি ভাষা শিখিয়ে তুলল। সাহিত্য যে আমাদের মানুষ করে তার পরিচয় পেয়েছিলাম আগেও। অস্কার ওয়াইল্ডের 3টি গল্প নিয়ে বই, দ্য হ্যাপি প্রিন্স, দ্য নাইটিঙ্গেল অ্যান্ড দ্য রোজ আর দ্য স্টার চাইল্ড গল্প পড়ে সাহিত্যের আনন্দ উপভোগ করতে পেরেছিলাম। এটিও ছিল র্যাপিড রিডার। তখন আমরা ক্লাস 7-এ পড়ি। ইংরেজির ভয় দূর হওয়াতে লেখাপড়াতে উন্নতির সূত্রপাত হল। কিন্তু অঙ্কে যে একেবারে ফেলটুস। আব্বুর মতন অত বড় অঙ্কবিদ স্ট্যাটিস্টিশিয়ানের মেয়ের এই দশা। ওরকম হবার কারণ আছে। একেতে অঙ্ক ভয় পেতাম, তাই আব্বু সন্তানদের কাছ থেকে অনেক বেশি আশা করতেন বলে অঙ্ক করাতে গেলেই ধৈর্য হারাতেন। রেগে মেগে দাঁত চেপে বলতেন, ইয়ে টিয়ে ইয়ে গাধা সব। আর প্রাণ উড়ে যেত। মাথা নিচু হয়ে চোখ দিয়ে টপ টপ করে জল ঝরত। আর অঙ্ক হয়? কোনো মতে ম্যাট্রিকের বৈতরণী যে পার হয়েছিলাম সেই যথেষ্ট। ব্যাস, অঙ্কের যন্ত্রণা থেকে মুক্তি। আর আমায় পাইকে। তারপরে আর কোনো কিছুতেই কখনো ঠেকতে হয়নি। ফার্সিতেও ম্যাট্রিকে বাজে নম্বর পেয়েছিলাম। না বুঝে পড়া তো। মৌলভী সাহেবরা বুঝিয়ে পড়াবার ধারে কাছেই ছিল না। স্কুলে কখনো খারাপ নম্বর পাইনি, কারণ মৌলভী সাহেবেরা সংস্কৃত শিক্ষকদের চেয়ে বেশি নম্বর দেবার জন্য পাল্লা দিতেন। একবার তো আরবির এক ছাত্রী হেসে আকুল। সে পরীক্ষা দিয়েছে 80 নম্বরের আর পেয়ে গেছে 90। সংস্কৃতদের মেয়েদের শিক্ষার মান অনুযায়ী বেশ ভালো নম্বর উঠত। এসবের ফলে ম্যাট্রিক পরীক্ষায় বসে দেখি প্রশ্ন খুবই কঠিন। ফার্সি থেকে অনুবাদ করবার জন্য যে অংশ দেওয়া হয়েছিল তার অনেক শব্দের অর্থই জানি না। ফলে অনুবাদের ফাঁকে ফাঁকে কঠিন শব্দগুলোকে বাংলা হরফে লিখে দিলাম। কত আর নম্বর পাবো উপযুক্ত পরীক্ষকের হাতে। কামরুন্নেসা স্কুলে কিছু মর্মান্তিক অভিজ্ঞতা হয়েছিল। বাল্যবয়স থেকেই আমি উদার মানবতাবাদী হয়ে গড়ে উঠেছি। হিন্দু আর মুসলমান এই ভেদবোধ জন্মায়নি মনে। দেশভাগের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে পড়াশোনা করা কটি মেয়ে ঢাকায় এসে আমাদের ক্লাসে যুক্ত হয়েছিল। ওদের মনে সম্প্রদায় চেতনা ছিল খুব প্রবল। পূর্ববর্তী সহপাঠীদের সঙ্গেই আমাদের মেলামেশা, যেমন বেলা বোস। আশেক লেনে ওদের বিধবা মা। কাদের সর্দারের আশ্রয়ে একটা ছোট্ট বাড়িতে মেয়েকে নিয়ে থাকতেন। বেলার হাঁটা চলা ছিল ব্যক্তিত্বপূর্ণ। ওর হাঁটা দেখেই আমি বলিষ্ঠভাবে হাঁটবার অভ্যাস করেছিলাম। সে স্কুলে আসত খালি পায়ে। আর অঙ্কে এত দক্ষ ছিল যে শিক্ষক বোর্ডে অঙ্ক লিখতে শুরু করে একটু এগোতেই সবকিছু বুঝে ফেলে অস্থির হয়ে উঠে দাঁড়িয়ে অঙ্ক কষে ফেলত আর লাফাতে লাফাতে ছুটে গিয়ে দিদির টেবিলে জমা দিত। অঙ্কের সবগুলো স্টেপ করত না বলে দিদি বিরক্ত হতেন, বকতেন। কিন্তু কে শোনে কার কথা? রোজই বেলা ওই কাণ্ড করত। ধৈর্য ধরতে পারত না। বেলাকে আমি খুব পছন্দ করতাম। ওর মনে কোনো হিংসা বা কুটিলতা ছিল না। অন্যদের সম্পর্কে এমনটা বলা যাবে না। ক্লাসের ফার্স্ট গার্ল ছিল জয়ন্তী। ওরা কয়েকজনে একদিন একটা ঘরে বসে কথাবার্তা বলছিল। আমি সে ঘরে যেতেই সবার চোখে চোখে ইশারা হয়ে গেল। জয়ন্তীর মুখে এমন একটা ভাব দেখলাম যে মনে হলো মুসলমান সম্প্রদায় নিয়ে কোনো বিরূপ আলোচনা হচ্ছিল। ঘৃণার ভাবটা ওর মুখ থেকে মিলিয়ে যায়নি তখনও। সব কথাবার্তা গেল থেমে। আমি আহত বোধ করে ঘর থেকে বেরিয়ে এসে অন্য ঘরে দরজার আড়ালে দাঁড়িয়ে কিছুক্ষণ কেঁদে মনের কষ্ট লাঘব করলাম। এতে জয়ন্তীদের অবশ্য কিছুই হল না। ওদের ঘৃণাটা দেখে ফেলা আমারই হল লজ্জা। ক্লাস 10-এ পড়বার সময়
আমাদের এক স্যার এসেছিলেন, বেজায় পান খেতেন, ফলে পানের রসে মুখ ভরে উঠত। সেই রস মুখে নিয়ে পড়াতে গিয়ে উচ্চারণ হতো অদ্ভুত। বিদ্যাসাগর বলতে গিয়ে বিদ্যাটুকু ঠিকই বলতেন, পরে সাগরের সা বলতে গিয়ে মুখে রস ধরে রাখা সম্ভব হতো না বলে শেষটুকু বলতেন হাগর। হাসতে হাসতে পেট ফেটে যাবার দশা। সেই থেকে ওর নাম হয়ে গেল বিদ্যাহাগর স্যার। ক্লাস 9-10 কয়েকজন আপার ক্লাস খুব ভালো লাগত। আয়েশা আপা পড়াতেন ভূগোল। ওর কাছে প্রাকৃতিক ভূগোলের নরম মাটিতে, শিলাময় মাটিতে পরস্পরের চাপেই কিভাবে ক্রমে ভঙ্গিল পর্বত তৈরি হয় সে কথা পড়েছিলাম, আজও ভুলিনি। হালিমা আপা পড়াতেন ইতিহাস। গল্পগুলো চমৎকার আয়ত্ত হয়ে যেত। একবার ক্লাস পরীক্ষা নেবেন বলে খুব তৈরি হয়ে গিয়ে লিখলাম। মনে হয়েছিল যা লিখলাম এর চেয়ে ভালো লেখা আর হয় না। অধীর আগ্রহে খাতা ফিরে পাবার অপেক্ষা করতে লাগলাম। পরের ক্লাসে খাতা দিয়ে বললেন, ভালোই লিখেছ, কিন্তু শুদ্ধ বাংলাতে তলে তলে লেখা যায় নাকি? পড়বার সময় উনিই তো বলেছিলেন ওই বাক্যাংশ। শিবাজির অনুচরেরা যে তাদের নেতাকে কারাগারে ফলের ঝুঁটি পাঠাতেন, সেই সময় তারা তলে তলে ফন্দি করে খালি ঝুড়িতে করে শিবাজিকে বার করে নিয়ে পালিয়ে গেলেন। এই ঘটনা বলতে আপাই তো তলে তলে ব্যবহার করেছিলেন। আর শিশুতীর্থ কবিতাতে রবীন্দ্রনাথও লিখেছেন, সাধুতা তলে তলে প্রবঞ্চক। সেই বেলা তবে বলার ভাষা আর লেখার ভাষা যে সচরাচর এক হয় না তা জানা হয়েছিল। ক্লাস 10-এ বাংলা দ্বিতীয় পত্র পড়াতেন জবেদা রহিম নামেন এক শিক্ষার্থী। ক্লাসটা হতো বিকেলে। প্রতিদিন সকালের সময় হলে দোতলার বারান্দা থেকে আমরা দেখতাম উনি পুকুর পাড় ধরে শর্টকাট করে নিজের বাসার দিকে চলেছেন। দেখে দেখে তর্স হয় না আর। আমাদের ক্লাসের আরতি মুখোপাধ্যায়, বুড়ি, বেশ ইংরেজি বলতে পারত। ও একদিন বলল, চলো আমরা প্রিন্সিপালের কাছে যে কমপ্লেন করি। প্রিন্সিপাল ছিলেন ইডেনের আগেকার ভাইস প্রিন্সিপাল মিসেস ওয়েলস, অ্যাংলো ইন্ডিয়ান মহিলা। এরই নামে কাকরাইলের দিকে ওয়েলস কিন্ডারগার্টেন স্কুল আছে। উনি ওই স্কুলের প্রতিষ্ঠাতা। বুড়ির পিছু পিছু আমরা কয়েকজন গেলাম মিসেস ওয়েলসের কাছে। মুখপাত্রই কথাবার্তা বলে দেখিয়ে দিল শিক্ষক বাড়ির দিকে চলেছেন এবং রোজই চলছে এরকম। দায়ী পাঠিয়েও সেদিন তাকে ধরা গেল না। পরদিন তিনি ক্লাসে এলেন, থমথমে মুখ। শাস্তি হিসেবেই সম্ভবত আমাদের একটা প্যারাগ্রাফের সারমর্ম লিখতে দিলেন। বাংলাতে আমার লিখতে বাধা নেই। সঙ্গে সঙ্গে লিখে নিয়ে আগে ভাগে জমা দিলাম। মহারেগে বললেন, এসব কি লিখেছ? কিরকম ভাষা? খাতা ফিরিয়ে এনে একই কথা কঠিন সাধু ভাষায় লিখে নিয়ে গেলাম। এবার বললেন, এই তো বেশ হয়েছে, আগেও কি লিখেছিলে? ভালো মন্তব্য লিখে দিলেন। আমি তখন মনে মনে হাসছি। একই লেখা সেকেলে ধাঁচে মুখের ভাষায় লিখলে ভালো, আর অন্যভাবে লিখলে যাচ্ছে তাই হয় কেমন করে। বন্ধুদের দুই লেখা দেখিয়ে নিজেরা খুব হাসাহাসি করলাম। ওই মহিলা বেজায় করিতকর্মা ছিলেন। রেডিওর জন্য নাটক লিখতেন। কিছুদিনের ভিতরে স্কুলের চাকরি ছেড়ে নানাবিধ কাজ করে বিখ্যাত হয়ে উঠলেন। একসময় শিশু একাডেমির পরিচালকও হয়েছিলেন। ততদিনে অবশ্য আরেকটা বিয়ে করে জবেদা রহিম হয়ে গেছেন জবেদা রব। শিশু একাডেমি থেকে ছোটদের দলনেতা হয়ে বার্লিন টার্লিন ঘুরে এসেছিলেন। একে শিক্ষক হিসেবে শ্রদ্ধা করতে পারিনি একেবারে। সে কথা ভেবে এখনো খারাপ লাগে। স্কুলের পুকুরটির একটি বাঁধানো ঘাট ছিল। মাঝে মাঝে সেখানে নিচের সিঁড়ির কাছে ঘাটের পানিতে ছোট্ট ছোট্ট মাছ ঘুরে বেড়াত। দেখতাম সাগ্রহে। এই স্মৃতি মনে স্পষ্ট হয়ে আছে। ইডেন বিল্ডিংস ভবনের চেয়ে এই স্কুলের পরিবেশও অনেক ভালো ছিল। সবসময় অভ্যাস অনুযায়ী স্কুলের ছোট মেয়েদের সঙ্গে বেশ ভাব হতো আমার। ক্লাস 5-এর মুসলিমাকে খুব ভালো লেগেছিল। গান গাইত বলেই বেশি ভাব জমেছিল। ওই বয়সেই মুসলিমা শাড়ি পরে আসত। দোতলা থেকে নেমে মাঠে গিয়ে ওর সঙ্গে গল্প সল্প করতাম। একদিন শুনি ওর নাকি বিয়ে। আমার মনে হতো বিয়ে হওয়া মানে জীবনের সব রকমের সম্ভাবনার অন্ত। লক্ষ্য করলাম ওর তাতে কোনো আপত্তি নেই। আসলে পারিবারিকভাবে এক একজন এক এক ভাবনা চিন্তা নিয়েই বড় হয়। বিয়ে হবে তা বেশ, সে তো হতেই পারে, ওটা স্বাভাবিক ব্যাপার। আমার কিন্তু ওর বিয়ে মেনে নিতে কষ্ট হয়েছিল। ওই মুসলিমার বড় মেয়েটি চমৎকার নজরুল গীতি গাইত। ওর নাম রেবেকা সুলতানা।
পরের মেয়ে আবেদা সুলতানা সুন্দর নজরুল গীতি গাইত। পরে সে আধুনিক গানে চলে গেল। মুসলিমার আরেকটা মেয়ে গিটার বাজাত। অর্থাৎ বিয়ের পরেও চমৎকার সাংস্কৃতিক পরিবেশ ছিল ওর বাড়িতে। আমি অযথা ভাবনা করছিলাম। তবে মুসলিমার নিজের আর কিছুই করা হয়নি জীবনে। আমরা ক্লাস 10-এ পড়বার কালে 1948 সালে জিন্না সাহেব ঢাকায় এসে তখনকার রেসকোর্সের ময়দান, এখনকার সরওয়ার্দীর উদ্যানে জনসভায় বক্তৃতা করেছিলেন। স্কুল থেকে আমাদের লাইন করিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে। মিছিল করে যাবার সময় পথে স্কুলের শিক্ষক আক্তার আপা বলেছিলেন, এই মেয়েরা স্লোগান দাও। কারোই গলা উঠছে না, অভ্যাস তো নেই। আমি তখন হঠাৎ করে স্লোগান দিয়ে উঠলাম। আক্তার আপা মহা খুশি, এই মেয়েই পারবে। রেসকোর্স ময়দানে ভিড়ের মধ্যে পুলিশ মেয়েদের সঙ্গে অসৌজন্যমূলক ব্যবহার করেছিল বলে আক্তার আপা সেখানেও আমাকে দিয়ে স্লোগান দেওয়ালেন। ওদিকে জিন্না সাহেব যে কী বলে গেলেন তার কিছুই আমরা শুনতে পেলাম না। আমরা যে সেকালে কিরকম অজ্ঞ ছিলাম। আজকালকার দিনের মেয়েদের চোখ কান অনেক খোলা। আমি ক্লাস 10-এ থাকতেই 11ই সেপ্টেম্বর মারা যান জিন্না সাহেব। রেডিওতে শোকের গান প্রচার হচ্ছিল ক্রমাগত। লায়লা আরজুমান বানুর গানগুলো বেশ অন্তর্স্পর্শ করে গেছিল। স্কুলের শোকসভাতে তার গাওয়া গান, মাটির দেহ মাটিতে যাক মিশে, খোদা তোমারই ইচ্ছা পূর্ণ হোক, গানটি আমিও দরদ দিয়ে গিয়েছিলাম। পাকিস্তানের স্বরূপ আর জিন্না সাহেবের ভূমিকা বিষয়ে কিছুই বুঝতাম না তখন। আমি মূলত সাম্প্রদায়িকতা বিরোধী হলেও স্বাধীনতা কথাটির যে জাদু, তাতেই মজে 47 সালে উদ্বেলিত হয়েছিলাম। স্বাধীনতা নিয়ে যত গান রচনা হতো সবই গাইতাম আবেগ দিয়ে। আমাদের লতিফ ভাই আব্দুল লতিফ মুকুল ফৌজে শিখিয়েছিলেন, ভাঙিল জিন্দান টুটিল জিঞ্জির, আগে চল আজাদির রাহাগীর, ঘুমন্ত মন উঠল জেগে আজ দিনেরই কলরলে, কলিজার খুনে ওয়াতানের ধুলি করিয়া লাল, ইত্যাদি গান। আমি তখন ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ঘরে বসেছিলাম বলে আব্বুর অনুমতি নিয়ে মুকুল ফৌজে দরদি বোন হয়ে কাজ করছিলাম। রমনা মুকুল ফৌজে যেতাম প্রতি বিকেলে। সেই 47-48 সালে কবি গোলাম মোস্তফা, যাকে পরে কে যেন নাম দিয়েছিল গোলমাল মোস্তফা, তার লেখা পাকিস্তানের গুলিস্তানে আমরা বুলবুলি, পাকিস্তানে অভাব কি, এসব গানও গাইতাম পরম উৎসাহে। 52 সালের ভাষা আন্দোলনের আগে পর্যন্ত পাকিস্তানের ফাঁকি কিছুই বুঝিনি। গোলাম মোস্তফাকে গোলমাল মোস্তফা বলার কারণ, তিনি দেশ স্বাধীন হলে পাকিস্তান প্রেমী মুসলমান হিসেবে বাংলা ভাষার হিন্দুয়ানি নিয়ে লেখালেখি করেছিলেন। ক্লাস 10-এ থাকতে সম্ভবত স্কুলেই একটা বিজ্ঞপ্তি দেখে পুরনো ঢাকার সবুজ সংঘের নানান প্রতিযোগিতায় যোগ দেবার জন্য আব্বুর কাছে বায়না ধরেছিলাম। আমাকে তো আব্বু ফেরাতে পারতেন না, নিয়ে গেলেন। রবীন্দ্রসঙ্গীতে আবৃত্তিতে গল্প বলায় প্রথম হলাম। অন্য গানেও কিছু একটা হয়েছিলাম, এখন মনে নেই। ছোট বোন লিনু ফাহমিদা খাতুনকে ঘরের দরজা বন্ধ করে গানের সঙ্গে নাচ শেখাতাম। ওকে নিয়ে গেলাম নাচের প্রতিযোগিতায় যোগ দিতে। ওখানে গিয়ে পোশাক পরিয়ে সাজিয়ে তৈরি করলাম। সে তখন ঘোষণা দিল, নাচব না। ওরকম খেয়ালি স্বভাব ছিল তার। আবার বমিও করল, ভয়েই নিশ্চয়ই। তারপরে নাম ঘোষণা হলে দেখি দিব্যি নাচতে নাচতে চলে গেল মঞ্চে। মনে হয় কি যেন একটা বিশেষ পুরস্কারও পেয়েছিল।